সুরঞ্জনা একটি শহরে থাকতো। সে দেখতে যেমন সুন্দরী ছিল তেমনই স্মার্টও ছিল। সুরঞ্জনার পেছনে যে দিনরাত কত ছেলে ঘোরে সেটা বোধহয় সুরঞ্জনা নিজেও গুণে বলতে পারবে না। সুরঞ্জনাকে চেনে না এমন কেউ তাদের কলেজে ছিল না। সকল ছেলেদের থেকে বেশি বেশি করে পাত্তা পাওয়াটা সুরঞ্জনার কাছে অহংকারের একমাত্র কারণ হয়ে ওঠে। একদিন সুরঞ্জনার কাছে তাদের কলেজের একটি ছেলে বিবেক আসে। বিবেক দেখতে খুবই খারাপ ছিল আর সে বছরের পর বছর ফেল করে একই ক্লাসে থাকে। আমি তোমাকে খুব ভালোবাসি সুরঞ্জনা, তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যা বলবে আমি তাই করব, আমি কথা দিচ্ছি। তুমি শুধু আমার একবার গার্লফ্রেন্ড হয়ে যাও, দেখবে আমি তোমার জন্য আকাশ থেকে চাঁদ তারাও এনে দেবো। নিজের মুখটা দেখেছো? তোমার মতো কাউকে আমি বাড়ির কাজের লোক বানাবো না, আর তুমি আমার বয়ফ্রেন্ড হবে বলছো? প্রত্যেক বছর তুমি ক্লাসে ফেল করো, সামান্য কলেজ পাশ করার মুরত নেই, আবার কলেজের সবচেয়ে সুন্দরীকে গার্লফ্রেন্ড বানাবে? তুমি সবার সামনে আমাকে এইভাবে অপমান করছো সুরঞ্জনা। আমি তো তোমাকে ভালোবাসি, এইটুকু ভেবে অন্তত আমার সাথে ভালো ব্যবহার করতে। তোমার জন্য আজ সবাই আমাকে দেখে হাসছে, একদিন তোমার সাথেও এমনই হবে, তখন আমিও দেখবো তুমি কিভাবে মুখ লুকাও। আরে যাও তো, 10 জন হতকুৎসিত মরলে তোমার মতো একজন জন্মায়, আর তুমি আমাকে মুখ লোকানো নিয়ে লজ্জা পাও নিয়ে জ্ঞান দিচ্ছ? এই বলে সুরঞ্জনা সেখান থেকে চলে যায়। তার কথায় বিবেক প্রচন্ড পরিমাণে মর্মাহত হয়। সুরঞ্জনার এই ব্যবহার বিবেক কিছুতেই মেনে নিতে পারে না। সেও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এই সমস্ত ঘটনা দেখে সুরঞ্জনার বান্ধবী প্রীতি সেখানে আসে সুরঞ্জনার সঙ্গে কথা বলার জন্য। এগুলো তুই ঠিক করিস না জানিস তো? তোর যদি কাউকে অপছন্দ হয় তাহলে সেটুকু তো বললেই হয়, আরো এত খারাপ খারাপ কথা বলে অপমান করার কি মানে? প্রত্যেক দিন তোকে কেউ না কেউ নিজেদের মনের কথা বলতে আসে, আর প্রত্যেক দিন তুই এভাবে তাদেরকে অপমান করিস। তাহলে কি করব? বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে বলবো যে আমার তোমাকে পছন্দ নয়? তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে কিভাবে এরকম ভুলভাল কথা বলতে পারিস? এই কলেজের কেউ আমার লেভেলের নয়, তাই আমাকে সবার মন ভাঙতেই হয়। কেন, আমাদের কলেজের ছেলেরা কি সবাই খুব খারাপ? তুই যে দিনের পর দিন লোকজনকে রিজেক্ট করছিস তার কারণটা কি শুনি? আচ্ছা, আকাশ, বিপ্লব, অরুণ এদের কেন রিজেক্ট করলি তুই? এরা তো হ্যান্ডসাম ছেলে। দেখ, আকাশের বাবা একজন গাড়ির মেকানিক, আমি কোনো গাড়ির মেকানিকের বৌমা হতে পারবো না। বিপ্লবদের বাড়িতে কেউ ননভেজ খায় না, ওদের বাড়িতে গেলে আমাকেও নিরামিষ খেয়ে দিন কাটাতে হবে, যেটা তো আমার পক্ষে সম্ভব নয়। আর অরুণ বলেছে ওর প্রিয় খাবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওর নাকি বিরিয়ানির গন্ধ পছন্দ নয়। ওদের বাড়িতে গেলে আমার তো বিরিয়ানি খাওয়াই বন্ধ হয়ে যাবে। সুরঞ্জনার কথা শুনে প্রীতি খুবই অবাক হয়। অদ্ভুত অদ্ভুত কারণে সুরঞ্জনা ছেলেদের রিজেক্ট করে, এটা ভাবতেই প্রীতির খুবই অবাক লাগে। তাহলে তোর কেমন ছেলে পছন্দ একটু শুনি? তাকে কি আদৌ পাওয়া যাবে নাকি অর্ডার দিয়ে বানাতে হবে? পাওয়া যাবে, ওটারই তো খোঁজ করছি। আমি এমন একজনকে বিয়ে করব যে আমাকে প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়াতে পারবে, সেও আমার মতো বিরিয়ানি পাগল হবে। আমরা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রত্যেক দিন বিরিয়ানি খাবো। ও, এই ব্যাপার। তার মানে তোর হাই কোলেস্টেরল আর হাই ব্লাড প্রেশার ওয়ালা ছেলে লাগবে, তাই তো? এইভাবেই তারা দুই বন্ধু হাসাহাসি করতে থাকে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। একদিন সুরঞ্জনা বাড়িতে বসে গান শুনছে, এমন সময় তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। বাড়িতে তখন কেউ ছিল না, তাই সুরঞ্জনাকে উঠে গিয়ে দরজা খুলতে হয়। দরজা খুলে সুরঞ্জনা যা দেখে তা দেখে তার মাথা ঘুরে যায়। একটা বড় বিরিয়ানির হাঁড়ি লাল কাপড় দিয়ে মুড়ে সেখানে রাখা ছিল, তার উপর একটা ছোট্ট বাক্স ছিল। সেই বাক্সের ভিতরে একটা চিঠিও ছিল। সেই চিঠিতে লেখা ছিল, এই সপ্তাহে আমার বাড়ির আশেপাশের বিরিয়ানির দোকান বন্ধ থাকবে, তাই প্রত্যেক দিন বিরিয়ানি পাঠাতে পারবো না। সেই জন্য একেবারে 1 সপ্তাহের বিরিয়ানি পাঠিয়ে দিলাম। আমি আশা করছি তুমি খুশি হবে। কি ব্যাপার, এটা কে পাঠালো? কোনো নাম লেখা নেই, নাম্বারও লেখা নেই। হঠাৎ করে এমন 1 সপ্তাহের বিরিয়ানি পাঠানোর মানেই বা কি? আমি তো কিছু বুঝতে পারছি না এসব। এমন সময় হঠাৎই সুরঞ্জনার ফোনটা বেজে ওঠে। আশা করছি গিফটটা তোমার পছন্দ হয়েছে। যখনই জানতে পেরেছি যে তোমার সঙ্গী হতে গেলে তোমাকে প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ানোর ক্ষমতা থাকতে হবে, তখনই সিদ্ধান্ত নিয়েই নিয়েছি তোমাকে আমি প্রত্যেকদিনই বিরিয়ানি খাওয়াবো। কথাটা আমি প্রীতিকে ছাড়া আর কাউকেই তো বলিনি। তাহলে নিশ্চয়ই প্রীতি আমার জন্য আমার পছন্দ মতো কাউকে ঠিক খুঁজে ফেলেছে, এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড। কি হলো, কথা বলছো না যে? গিফটটা পছন্দ হয়নি? আর আমাদের এখানে এই সপ্তাহে কোনো বিরিয়ানির দোকান খুলবে না, তাই আমি 1 সপ্তাহের একেবারেই পাঠিয়ে দিলাম। পরের সপ্তাহ থেকে প্রত্যেকদিন বিরিয়ানি পাঠাবো। কিন্তু আপনি কে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কি আমাকে চেনেন? আপনি কিভাবে জানলেন আমার এই প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা? আপনাকে প্রীতি বলেছে, তাই তো?
না না, আমাকে কেউ কিছু বলেনি, তবে আমি যাদের ভালোবাসি তাদের সমস্ত ভালো লাগা খারাপ লাগা আমি নখদর্পণে রাখি। সুরঞ্জনা বুঝতেই পারে না যে ছেলেটাকে সে ক্লাসের সবার সামনে কয়েকদিন আগে অপমান করে কাঁদিয়েছে সেই ছেলেটার সঙ্গে সে হেসে হেসে গল্প করছে। সুরঞ্জনা সমস্ত বিরিয়ানি নিয়ে ঘরে চলে আসে। সঙ্গে সঙ্গে সে তার হাতের ফোনটা রেখে দিয়ে নিজের মতো বিরিয়ানি খাওয়া শুরু করে। সুরঞ্জনার মা বাবা বাড়িতে এসে এত বিরিয়ানির ব্যাপারটা তাকে জিজ্ঞাসা করলে সুরঞ্জনা কিছুই বলে না। এভাবে এক সপ্তাহ কাটে। এবার সুরঞ্জনার বাড়িতে প্রত্যেক দিনই বিরিয়ানি আসতে থাকে। এত বাড়াবাড়ি কিন্তু আমার ভালো লাগছে না। কে প্রত্যেকদিন তোকে বিরিয়ানি পাঠাচ্ছে, আর কেন তুই এই বিরিয়ানিগুলো খাচ্ছিস? যদি কোনোদিন কোনো ভুলভাল কিছু মেশানো থাকে তাহলে কি হবে? এরকম কিছু হবে না মা, যে বিরিয়ানি পাঠাচ্ছে সে আমাকে ভালোবাসে, শুধু শুধু সে তার ভালোবাসার মানুষের ক্ষতি কেন করবে বলো? আজকে যখন ছেলেটা ফোন করবে তখন আমাকে দিবি তো, আমি কথা বলবো। কত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে, আমিও দেখবো কত টাকা হলে একটা ছেলে এভাবে কারোর বাড়িতে প্রত্যেকদিন বিরিয়ানি পাঠাতে পারে। তাহলে ভাবো মা, এর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমি তো রাজরানী হয়ে থাকবো। প্রীতি আমার জন্য একদম আমার পছন্দের মতো মনের মানুষ খুঁজে দিয়েছে, কিন্তু এই লোকটার সাথে আমার দেখাও হচ্ছে না জানো। এভাবেই তারা মা মেয়ে নানান রকম কথা বলতে থাকে। সেদিন রাতেও তাদের বাড়িতে বিরিয়ানি আসলে মধুজা দেবী সুরঞ্জনাকে বলে বিবেককে ফোন করার জন্য। সুরঞ্জনা তাই করে। বিবেক ফোনটা তুললেই সুরঞ্জনা মধুজা দেবীর হাতে ফোনটা দিয়ে দেয়। তোমার কি অনেক পয়সা বাবা? না মানে প্রত্যেকদিন এভাবে আমাদের বাড়িতে তুমি বিরিয়ানি পাঠাচ্ছ, তাই জিজ্ঞাসা করলাম আর কি। তোমার বাবা জানে এই কথাটা? কারণ আমি চাই না আমার মেয়ের জন্য তুমি তোমার বাবা মাকে লুকিয়ে তাদের টাকা পয়সা ধ্বংস করো। বাবা মা কেন জানতে যাবে? আমি নিজে ব্যবসা করি আর আমার প্রত্যেকদিন কয়েক হাজার টাকা করে রোজগার হয়, সেখান থেকে মাত্র কয়েকশো টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি পাঠাতে পারবো না? বিবেকের কথা শুনে মধুজা দেবী আপ্লুত হয়ে যায়। সেভাবে তার মেয়েকে এমন ধনী কারোর হাতে তুলে দিতে পারলেই তাদের সবার জীবন শুধরে যাবে। এভাবেই কিছুদিন কাটে। প্রত্যেকদিন বিরিয়ানি খেতে খেতে আর বিবেকের সঙ্গে গল্প করতে করতে সুরঞ্জনা যে বিবেককে ভালোবাসতে শুরু করে সে নিজেও বুঝতে পারে না। প্রত্যেকদিন বাড়িতে বিরিয়ানি আসার থেকেও বেশি সে অপেক্ষা করতে থাকে তার পছন্দের মানুষের ফোনের জন্য। এত কিছুর মধ্যে সুরঞ্জনা প্রীতিকে জিজ্ঞাসা করে উঠতেই ভুলে যায় যে প্রীতি তার জন্য কাকে পছন্দ করেছে বা কে এই ছেলে সুরঞ্জনার বাড়িতে প্রত্যেকদিন বিরিয়ানি পাঠাচ্ছে। একদিন সুরঞ্জনা এবং বিবেক ফোনে কথা বলছে। এমন সময়, তুমি আমার সাথে কথা বলছো প্রায় 3 মাস হতে চললো। এই 3 মাসে তুমি প্রত্যেকদিন আমার বাড়িতে বিরিয়ানি পাঠাচ্ছ, কিন্তু আজ অব্দি নিজের একটা ছবি পাঠাতে পারলে না। আমার কি তোমাকে দেখতে ইচ্ছা করে না বলো? আমি তো সবসময় তোমার আশেপাশে থাকি, শুধু তুমি আমাকে চিনতে পারো না তাই। এই যেমন আমি এখন দেখতে পাচ্ছি তুমি একটা নীল রঙের জামা পরে আছো আর ফোনে কথা বলতে বলতে বিরিয়ানি খাচ্ছ। মানে তুমি আমাকে দেখতে পাচ্ছ কিভাবে? তুমি কি আমার বাড়ির পাশে থাকো? আমার কিন্তু এবার খুব ভয় করছে। না না, আমি তোমার বাড়ির আশেপাশে কেন থাকবো? আমি বলেছিলাম মনে নেই যে পাড়ার সব বিরিয়ানির দোকান বন্ধ থাকবে? তোমার পাড়ায় কি আজ অব্দি সব বিরিয়ানির দোকান কোনোদিনও বন্ধ হয়েছে? একটু বুদ্ধি লাগাতে হয়তো সুরঞ্জনা। তুমি কিভাবে জানলে আমি কি রঙের জামা পরে আছি আর কিভাবে কথা বলছি? কারণ নীল তোমার প্রিয় রং, তুমি নিজেই বলেছো তোমার কাছে যত জামা আছে তার 90% নীল রঙের। আর একটু আগেই আমি বিরিয়ানি পাঠিয়েছি, তাহলে তুমি যে বিরিয়ানি খেতে খেতে নীল জামা পরে আমার সাথে ফোনে গল্প করছো, এটা না বলতে পারার কি আছে? এই কথা শুনে সুরঞ্জনার মনে একটু ভরসা আসে। তারা আবার নিজেদের মতো গল্পে মশগুল হয়ে যায়। এইভাবে প্রত্যেকদিন বিরিয়ানি পাঠানো আর ফোনে গল্প করাটা তাদের অভ্যাসে পরিণত হয়। দেখতে দেখতে প্রত্যেকদিন বিরিয়ানি পাঠানোর ঘটনার প্রায় 6 মাস পূর্ণ হয়। প্রত্যেকদিন বিরিয়ানি খেয়ে খেয়ে সুরঞ্জনার চেহারা আগের থেকে অনেক পাল্টে যায়। এখন আর তাকে আগের মতো দেখতে সুন্দর লাগে না। তার শরীরও মাঝে মাঝেই খারাপ করে। তার ব্লাড প্রেশার, কোলেস্টেরল সবই বাড়তে থাকে। আমি এবার তোমার সঙ্গে দেখা করতে চাই। অনেক হয়েছে লুকোচুরি। এতদিন ধরে কথা বলছি, প্রত্যেকদিন তোমার পাঠানো বিরিয়ানি খাচ্ছি, আর এখনো পর্যন্ত তোমার মুখটাই তো দেখলাম না। ঠিক আছে, তাহলে আজ বিকেল 5টায় তোমাদের কলেজের সামনের পার্কটাতে চলে এসো, আমি সেখানেই থাকবো। আজকের বিরিয়ানিটা না হয় আমার হাত থেকেই নিও। এই শুনে সুরঞ্জনা খুবই খুশি হয়। সে সুন্দর করে সেজেগুজে সময়ের আগে পার্কে চলে যায়। সেখানে গিয়ে তাদের নির্ধারিত জায়গায় বিবেককে বিরিয়ানির প্যাকেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সুরঞ্জনা খুবই ঘাবড়ে যায়। কি ব্যাপার, তুমি কেন এখানে? আমি যার সঙ্গে কথা বলতাম সে কোথায়? আমি এক্ষুনি তাকে ফোন করছি। এই বলে সুরঞ্জনা তার ফোনটা নিয়ে তার গুপ্ত প্রেমিককে ফোন করে, আর তখনই বিবেকের পকেট থেকে ফোনটা বেজে ওঠে। সুরঞ্জনার আর কিছুই বুঝতে বাকি থাকে না।
বিরিয়ানি লোভে এমনই পাগল হয়ে গেলে যে কে তোমাকে ফোন করেছে তার নামটাও একবার জানতে চাইলে না? যদিও তুমি নাম জানতে চাইলে আমি অন্য নামই বলতাম, তবে তোমার লোভ আর মূর্খমি দেখে আমি তো অবাক হয়ে গেলাম। তোমার মাও তো আমার কাছ থেকে টাকা পয়সার কথা শুনে একজন অজানা কারোর থেকে তোমার প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা মঞ্জুর করে নিল। কেন করলে তুমি এরকম আমার সাথে? আমি তোমাকে রিজেক্ট করেছিলাম বলে এইভাবে বদলা নিলে তুমি? তোমার পাঠানো বিরিয়ানি প্রত্যেকদিন খেয়ে খেয়ে আমি নিজেকে কেমন পাল্টে ফেলেছি দেখো। এগুলো কি তুমি ঠিক করেছো? এবার দেখলে তো কেউ রিজেক্ট করলে তোমার কেমন লাগে। যদিও আমি তোমাকে রিজেক্ট করবো না, তুমি আমার ভালোবাসা বলে কথা, তবে আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। হয় তুমি এই মুহূর্তে আমায় বিয়ে করবে, না হয় এই 6 মাস অর্থাৎ 180 দিনের হিসেবে টোটাল 90,000 টাকা আমাকে দিতে হবে আজই আর এক্ষুনি। আর তুমি যদি আমায় বিয়ে না করো তাহলে শুধু 500 টাকা প্লেটের বিরিয়ানি তোমায় ফ্রিতে কেন খাওয়াতে যাবো শুনি? বড় বড় দোকান থেকে বিরিয়ানি খেয়েছো, আর তার দাম তো তোমাকে দিতেই হবে। এটা কি তুমি ঠিক করলে? আমি সত্যিই তোমার সঙ্গে কথা বলে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুমি সব মিথ্যা করে দিলে। আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে সব টাকা দিয়ে দেব। সুরঞ্জনার বাবা অতটাও ধনী ছিল না যে এক কথাতে 1 লক্ষ টাকা বের করে দিতে পারবে। সুরঞ্জনা তার বন্ধু বান্ধব সবার কাছে সাহায্য চায়, কিন্তু সুরঞ্জনা যেভাবে দিনের পর দিন তার রূপের অহংকারে সবাইকে ছোট করেছে, সেসব মনে পড়তেই তাকে আর কেউ সাহায্য করতে চায় না, এমনকি তার বান্ধবী প্রীতিও নয়। সুরঞ্জনা বাধ্য হয় বিবেককে বিয়ে করার জন্য। বিবেক সত্যি অর্থবান ছিল, কিন্তু সুরঞ্জনার বাবা মা কেউই তাদের বিয়েতে অমত করেনি। সুরঞ্জনার কলেজের পড়াশোনাও অপূর্ণ থেকে যায়, কারণ যেই কলেজে দাঁড়িয়ে সে বিবেককে রিজেক্ট করেছিল, বিবেককে বিয়ে করার পর সেই কলেজে সুরঞ্জনা আর যেতে চায়নি। কিন্তু সুরঞ্জনার বন্ধু বান্ধবরা আজও তাকে নিয়ে হাসাহাসি করে। মনিকা এবং সুজয় শহরে বাস করত। তারা তাদের দাম্পত্য জীবন বেশ আনন্দের সঙ্গেই কাটাচ্ছিল। তারা দুজনেই ডাক্তার ছিল। তারা ডাক্তারি করে অনেক টাকা ইনকাম করে খুবই বিলাসবহুলভাবে জীবন অতিবাহিত করত। সুজয় একজন গ্রামের ছেলে ছিল। সে ছোটবেলা থেকে শহরে থেকেই ডাক্তারি পড়াশোনা করার পর শহরে চাকরি পায়। অন্যদিকে মনিকা ছিল একজন শহরের মেয়ে। এর আগে সে কখনোই গ্রামে যায়নি, তাই গ্রাম সম্পর্কে তার সেরকম কোনো ধারণা ছিল না। একদিন সুজয় হঠাৎ করে কাঁদতে কাঁদতে মনিকার কাছে এসে বলে, মনিকা, আমার বাবা নেই, বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এখনই গ্রাম থেকে ফোন এলো, মায়ের অবস্থা ভীষণ খারাপ, আমাদের এখনই গ্রামে যেতে হবে। কি হলো, হাঁ করে দেখছো কি? তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও। হ্যাঁ এই তো যাচ্ছি। ভেবেছিলাম এই জন্মে হয়তো আমি কখনোই গ্রামের মাটিতে পা রাখবো না, কিন্তু আজকে যখন শ্বশুরমশাই মারা গেল, গ্রামে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় থাকলো না। কিছুক্ষণের মধ্যেই সুজয় এবং মনিকা দুজনেই তৈরি হয়ে স্টেশনে পৌঁছে যায়। বেশ কয়েক ঘন্টা ট্রেনে জার্নি করার পর তারা নির্দিষ্ট স্টেশনে নেমে পড়ে। ট্রেন থেকে নামার পর মনিকা বলে, ওরে বাবা, ট্রেনে এতক্ষণ ধরে জার্নি করে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। এই গরমে একেবারে ঘেমে নিয়ে স্নান করে ফেললাম। না অজয়, তুমি তাড়াতাড়ি ক্যাব বুক করো। আর হ্যাঁ, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, এসি গাড়ি ছাড়া আমি কিন্তু যাব না। এমনিতেই এসি ছাড়া ট্রেনে উঠে আমার খুব কষ্ট হয়েছে। কিন্তু মনিকা, আমি তো তোমার জন্য গাড়ি বুক করতে পারবো না। গাড়ি বুক করতে পারবে না মানে? ট্রেন থেকে নামার পর তোমার বাড়িতে যেতে 1 ঘন্টা লাগে, এটা তো তুমিই আমাকে বলেছিলে। 1 ঘন্টা পথ আমরা গাড়ি বুক না করলে কিভাবে যাব? আচ্ছা ছাড়ো, তোমাকে বলাই বেকার। আমার কাছে ফোন থাকতে আমি আবার তোমাকে কেন বলছি? আমি নিজেই ক্যাব বুক করে নিচ্ছি। আরে মনিকা, আমাদের এখানে কোনো গাড়ি, বাস, ট্যাক্সি কিছুই পাবে না। আমাদের এখানে এইসবই চলে। আমাদেরকে হাত রিক্সা করে এখন বাড়ি পর্যন্ত যেতে হবে। একটু হেঁটে এগিয়ে চলো, ওখানে হাত রিক্সার স্ট্যান্ড আছে। সুজয়ের মুখে এমন কথা শুনে মনিকা আকাশ থেকে পড়ে। ও মাই গড, এ আমি কোথায় চলে এলাম? তোমাদের এখানে বাস গাড়ি পাওয়া যায় না? সে কি, ছি, এ তো জঘন্য এলাকা। শেষ পর্যন্ত কিনা আমাকে হাত রিক্সাতে উঠতে হবে। এখন তো আমার মনে হচ্ছে আমার গ্রামে আসাটাই ভুল হলো। এভাবেই হাত রিক্সাতে উঠতে হবে বলে মনিকা রাগে গজগজ করতে থাকে। সে সারাটা রাস্তা ধরে হাত রিক্সাতে বসে বসে সুজয়কে কথা শোনাতে থাকে। বাড়িতে এসে সুজয় তার মাকে সামলানোর চেষ্টা করে, সেই সাথে বাবার শেষ ক্রিয়াকর্ম সম্পন্ন করে। পরের দিন সকালবেলা, সুজয়, তুমি এই কথাটা কিভাবে ভুলে যেতে পারো? আজকে সন্ধ্যাবেলা তোমার একটা ওটি ছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমাদেরকে আজকেই শহরে ফিরে যেতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? আমার মায়ের তো এমন অবস্থা, এখন সবসময় মায়ের কাছে আমার থাকা দরকার। মাকে একা রেখে আমি এখন কোথাও যেতে পারবো না। আমরা চলে গেলে মাকে কে সামলাবে? তুমি কেন বুঝতে পারছো না?
ওটা একটা বড় পার্টি। এই একটা অপারেশনের জন্য আমরা 10 লক্ষ টাকা পাবো। শুধু মায়ের কথা ভাবলে হবে না, কখনো কখনো নিজেদের কথাও ভাবতে হয়। 10 লক্ষ টাকাটা আমার লাগবেই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শহরে যাও, আমি মায়ের কাছে থেকে মাকে সামলাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি কিছুদিন গ্রামে মায়ের সঙ্গে থাকো। আমার তো আরো বেশ কিছু কাজ রয়েছে, আমি সেগুলো মিটিয়ে আবার গ্রামে ফিরে আসবো, তারপর তোমাকে নিয়ে যাব। আর হ্যাঁ, মায়ের ঠিক মতো দেখাশোনা করো কিন্তু। এই বলে সুজয় শহরের উদ্দেশ্যে রওনা দেয়। মনিকা তার শাশুড়ি মায়ের দেখাশোনা করার বদলে নিজের মতো করে থাকতে শুরু করে। বরং মনিকার শাশুড়ি মাই তার দেখাশোনা করে, বাড়ির সমস্ত কাজ করে, সেই সাথে রান্না করে তার বৌমাকে খাওয়ায়। বৌমা, তাড়াতাড়ি একটু বাইরে এসো তো বৌমা। ও বৌমা, দরজা খোলো, শুনতে পাচ্ছো? কি হলো কি? দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুমাচ্ছি, তাও তো দেখছি শান্তি নেই। দুপুরবেলা গ্রামের লোকজন কি ঘুমায় না বলুন তো? পলাশদা এসেছে, ওনার মেয়ে ভীষণ অসুস্থ, ডেলিভারি হবে। গ্রামের দাইমাগুলো কিছু করতে পারছে না, তাই তোমাকে ডাকতে এসেছে। তুমি তাড়াতাড়ি এনার সঙ্গে যাও বৌমা। মেয়েটাকে যে করেই হোক বাঁচাতে হবে, সেই সাথে বাচ্চাটাও যেন সুস্থ থাকে। ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তো গ্রামের লোকে চিকিৎসা করেও টাকা ইনকাম করতে পারবো। আমি তো ভেবেছিলাম বেকার বেকার এই কটা দিন আমার বোধহয় নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন। আপনার গাড়ি কোথায় বলুন? আপনি ডাক্তারকে নিয়ে যেতে এসেছেন আর গাড়ি নিয়ে আসেননি? আমি কি হেঁটে হেঁটে যাব? গাড়ি বলতে আমার কাছে তো হাত রিক্সাই আছে, ওই হাত রিক্সাটাই আমার গাড়ি বৌমা। আমি ওতে করেই তোমাকে নিয়ে যাব। মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। কি, আমাকে আবার ওই হাত রিক্সাতে উঠতে হবে? না, কিছুতেই না। আমি শহরের একজন বিখ্যাত ডাক্তার, এক ডাকে আমাকে সবাই চেনে। আর আমার কি কোনো মান সম্মান নেই যে আমি এখন হাত রিক্সাতে উঠবো? কেন বৌমা, সেদিন তো স্টেশন থেকে বাড়ি পর্যন্ত তোমাকে আমিই নিয়ে এসেছিলাম। তুমি হয়তো আমাকে ভুলে গেছো, কিন্তু আমার মনে আছে। দয়া করো বৌমা, একটু আমাদের দয়া করো। পলাশবাবু অনেক কাকুতি মিনতি করার ফলে মনিকা তার সঙ্গে তাদের বাড়িতে যেতে রাজি হয়ে যায়। মনিকা পলাশবাবুর মেয়ে সুজাতার চিকিৎসা করা শুরু করে। এ কি, আপনার মেয়ে তো একেবারে বাচ্চা মেয়ে। আপনার মেয়ের এখনো 18 বছর হয়নি, আপনারা এর বিয়ে দিলেন কেন? ইস, অল্প বয়সে মেয়েরা মা হলে জানেন কত রকমের প্রবলেম হয়। আপনাদের গ্রামের সবকটাই দেখছি অশিক্ষিত মূর্খ। মেয়েদের 15-16 বছর বয়সেই আমরা বিয়ে দিয়ে দিই। আমার মেয়ের কোনো সমস্যা হবে না তো বৌমা? আরে বৌমা বৌমা করা বন্ধ করুন তো। আপনি আমাকে একটু গরম জল দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন। যান, এটা একটা ক্রিটিক্যাল কেস, আমাকে হ্যান্ডেল করতে দিন। মনিকার কথা শুনে পলাশবাবু খুবই ভয় পেয়ে যায়। পলাশবাবু রান্নাঘর থেকে জল গরম করে নিয়ে এসে মনিকাকে দিয়ে দেয়। সুজাতার মা ছিল না, তাই পলাশবাবুকে সবকিছু একা হাতে সামলাতে হয়। পলাশবাবু বাইরে গিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর ঘরের মধ্যে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। এই যে পলাশ কাকু, আপনার মেয়ের ছেলে হয়েছে, নাতি হয়েছে, আপনার নাতি। আজকে যদি আমি এখানে না আসতাম, আপনার মেয়েকে আর আপনার নাতিকে বাঁচানো কিন্তু কারো সাধ্যের বাইরে ছিল। দিন, এবার আমাকে আমার পারিশ্রমিকটা দিয়ে দিন। পারিশ্রমিক বলতে? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। এই বলে পলাশবাবু একটা বড় ঝুড়িতে করে অনেকগুলো ফল, শাকসবজি এবং অনেক রকমের মিষ্টি নিয়ে আসে। পলাশবাবু ঝুড়িটা মনিকাকে নিতে বলে। এই দেখে মনিকা খুবই অবাক হয়। এ কি, আপনি আমাকে এসব ফল, শাকসবজি, মিষ্টি এসব দিচ্ছেন কেন? আমি যে আপনার মেয়ের ডেলিভারির কেসটা হ্যান্ডেল করলাম, তার বদলে আমাকে টাকা দিন, টাকা। ডাক্তাররা চিকিৎসা করলে তার বদলে টাকা দিতে হয়, সেটাও জানেন না? এ আমি কোথায় এসে পড়লাম? আসলে বোমা, আমরা তো খুব গরিব, সেই জন্য তোমাকে দেওয়ার মতো টাকা আমাদের কাছে নেই। সেই জন্য আমি খুব খুশি হয়ে নিজের চাষের জমিতে উৎপাদিত এই ফল আর সবজিগুলো তোমাকে দিলাম। এই আমগুলো, তরমুজগুলো, শসা, গাজর সব আমি নিজে হাতে চাষ করেছি। আর এই মিষ্টিগুলো আমার মেয়ে নিজের হাতে বানিয়ে রেখেছিল দাইমাকে খুশি করে দেবে বলে। আমাকে দেখে কি আপনার দাইমা বলে মনে হচ্ছে? আমি একজন শহরের ডাক্তার, আমার কতটা ভ্যালু আছে সেটা তো তোমরা ধারণাই করতে পারছো না। এখনই আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা না নিয়ে আমি কিছুতেই এখান থেকে যাব না। 10,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো বৌমা? তুমি দয়া করে এখন এগুলো নিয়ে যাও, পরে আমি অল্প অল্প করে তোমাকে টাকাগুলো দিয়ে দেবো, কিন্তু একসাথে এত টাকা আমি কখনোই দিতে পারবো না। না, এগুলো আমার লাগবে না, আমার টাকাই লাগবে। টাকা নেই তাতে কি হয়েছে, গহনা তো আছেই। ডেলিভারি করার সময় আমি দেখেছি আপনার মেয়ের গলায় একটা সোনার নেকলেস ছিল। ওই সোনার নেকলেসটা আমাকে দিয়ে দিন, ওটা বিক্রি করে আশা করছি 10,000 টাকা আমি পেয়ে যাব।
মনিকার কথা শুনে পলাশবাবুর খুবই খারাপ লাগে। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে তার মেয়ের গলা থেকে সোনার গহনাটা খুলে মনিকাকে দিয়ে দেয়। মনিকা সেটা নিয়ে বাড়িতে ফিরে আসে। গ্রামের মানুষরা মূর্খ হওয়ার সাথে সাথে খুবই বোকা। ছোট্ট একটা কেস হ্যান্ডেল করে 10,000 টাকা পেয়ে গেলাম। আমি তো গ্রামে থেকে শহরের থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবো। ঠিক তখনই সেখানে মনিকার শাশুড়ি মা এসে বলে, বৌমা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি একজন গরিব মানুষের চিকিৎসা করতে তোমাকে পাঠিয়েছিলাম, আর তুমি ওনাদের কাছ থেকে সোনার গহনা নিয়ে এসেছো। তুমি জানো, কেউ যদি এটা জানে তাহলে আমার কত বদনাম হবে। তুমি একজন ডাক্তার হয়ে গরিব মানুষদের ফ্রিতে চিকিৎসা করতে পারলে না। কেন আমি ফ্রিতে চিকিৎসা করব কেন? এই দুপুরের মধ্যে এত কষ্ট করে ওই খটমটে হাত রিক্সা করে অত দূরে গেলাম, 2 ঘন্টা সময় অপচয় করলাম, আর আমি আমার পারিশ্রমিকটা নেব না? তা কি করে হয়? যান, বেকার ফালতু ফালতু আমার মাথা খারাপ করবেন না। আমার জন্য চা করে নিয়ে আসুন। মনিকার এমন ব্যবহারে মনোরমা দেবী খুবই কষ্ট পায়, কিন্তু সে তেমন কিছু বলতে পারে না। কিছুদিন পর মনিকা ওই গ্রামের একজন বৃদ্ধ ব্যক্তির চিকিৎসা করার জন্য যায়, কিন্তু তাদের কাছে মনিকাকে দেওয়ার মতো টাকা না থাকায় মনিকা তাদেরকে বলে, দেখুন, এটা কিন্তু একটা জটিল কেস, ওকে? আপনার অপারেশন করতে হবে। শহরে যদি এই অপারেশনটা করা যায় তাহলে মিনিমাম 40,000 টাকার প্রয়োজন। আপনারা 40,000 টাকা তো দিতে পারবেন না বলছেন, তাহলে এক কাজ করুন, কয়েক কাঠা জমি আমার নামে করে দিন, তবেই আমি আপনার বাবাকে বাঁচাতে পারবো, না হলে নয়। এরকম বলবেন না ম্যাডাম, আপনি যে করে হোক আমার বাবাকে বাঁচান। আমার বাবাকে ছাড়া আমার আর কেউ নেই। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনাকে 3 কাঠা জমি আপনার নামে লিখে দেব। এভাবেই মনিকা গ্রামের সরল সিধাসাদা মানুষদেরকে ঠকাতে থাকে। এমনকি খুবই গরিব অসহায় কোনো ব্যক্তির কাছে কোনো টাকা বা সম্পদ না থাকলে মনিকা সরাসরি তাদের চিকিৎসা করতে অস্বীকার করত। তার শাশুড়ি মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই কিছু বুঝতে চাইতো না। ওদিকে সঞ্জয় তার শহরের কাজ মিটিয়ে গ্রামে ফিরে আসে। মনোরমা দেবী তার ছেলেকে মনিকার ব্যাপারে সমস্ত কিছু বলে। সবটা জানার পর সুজয় প্রচন্ড রেগে যায়। মনিকা, তুমি টাকার লোভে এতটা নিচে কিভাবে নেমে যেতে পারো? মা বললো তোমার জন্য আমাদের গ্রামের বেশ কয়েকজন মারাও গেছে শুধুমাত্র চিকিৎসার অভাবে। তোমার মনে কি একটুও মায়া দয়া বলে কিছু নেই? এভাবে গরিব মানুষদের মারতে তোমার একটুও কষ্ট হলো না? না, কষ্ট হলো না। আমার কাছে টাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। টাকা না পেলে আমি কারো সেবা করতে পারবো না। যতই যাই হোক, আমি তোমার মতো সমাজসেবী হতে চাই না। ঠিক আছে, তুমি সমাজসেবী হতে পারবে না, কিন্তু আমি তো হতে পারবো। আমি গ্রামেই থাকবো, আর গ্রামে থেকেই আমার গ্রামের মানুষদের ফ্রিতে চিকিৎসা করব। তোমার জন্য আমার মায়ের সারা পাড়ায় বদনাম হয়েছে। আমার মায়ের পুরানো মান সম্মান আমি ফিরিয়ে নিয়ে আসবো। ও, তাহলে তুমি আমার সঙ্গে শহরে ফিরে যাবে না, তাই তো? ঠিক আছে, তুমি তোমাদের এই গ্রামের অশিক্ষিত মূর্খ ব্যক্তিদের সঙ্গেই থাকো। তোমার যখন এখানে থেকে মন ভরে যাবে তখন তুমি আমার কাছে ফিরে এসো। এই বলে মনিকা শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্টেশনে পৌঁছে সে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই মনিকাকে তার ছোট বোন লিপিকা ফোন করে। দিদি, মায়ের শরীর ভীষণ খারাপ, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। এতদিন ধরে মায়ের চিকিৎসা তো তুই করেছিস, তোকে এখন ভীষণ দরকার। মায়ের বুকে খুব ব্যথা করছে, তুই তাড়াতাড়ি চলে আয় দিদি। তুই চিন্তা করিস না বোন, আমি 4-5 ঘন্টার মধ্যেই চলে আসছি। তুই ততক্ষণে মায়ের খেয়াল রাখ, কেমন? মনিকা তার মাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে। সারাটা রাস্তা সে বড্ড টেনশন করতে থাকে। বেশ কয়েক ঘন্টা পর বাড়িতে পৌঁছে সে দেখে তার মা আর বেঁচে নেই। গুরুতর হার্ট অ্যাটাকের ফলে তার মা মারা যায়। নিজের মাকে হারিয়ে মনিকা কান্নায় ভেঙে পড়ে। সে মনে মনে উপলব্ধি করে, উপরওয়ালা আমাকে আমার পাপের শাস্তি দিল। আমি আজকে বুঝলাম, চিকিৎসার অভাবে যখন কেউ মারা যায় তখন তার পরিবারের, তার কাছের মানুষদের কতটা কষ্ট হয়। আমি ওই গ্রামের নিষ্পাপ মানুষগুলোর সঙ্গে ঠিক করিনি, আর সেই জন্যই উপরওয়ালা আমাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমার মাকে কেড়ে নিল। মনিকা তার ভুলের জন্য খুবই অনুশোচিত ছিল। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যে কখনো সে কোনো মানুষকে চিকিৎসার অভাবে মারা যেতে দেবে না। সে কয়েকদিনের মধ্যে আবার গ্রামে ফিরে আসে। সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আমি এই গ্রামটাকে পুরোপুরি বদলে দেব। এই গ্রামে একটা ফ্রি চিকিৎসার চেম্বার খুলব। সেই সাথে এই গ্রামের মহিলাদের, পুরুষদের শিক্ষিত করার জন্য আমি ফ্রিতে ওদের পড়াশোনার ব্যবস্থা করব। যে করেই হোক আমি আমার গ্রামের উন্নতি করেই ছাড়বো। আজ থেকে এই গ্রামের সকলেই আমার আপনজন।